নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 18 জুন থেকে কলেজগুলোতে স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। টাকার বিনিময়ে ছাত্র ভর্তির বিষয়টি ধরা পড়লেই শাস্তি প্রদানের কথা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে। সরকারি স্বীকৃতি, অনারিয়াম বৃদ্ধি সহ নানা দাবি নিয়ে আগামীকাল নবান্ন অভিযান করবেন মিড ডে মিল কর্মীরা। জলপাইগুড়ি থেকে কয়েক হাজার মিড ডে মিল কর্মীরা নবান্ন অভিযানে যাচ্ছেন, চলছে তারই প্রস্তুতি। হঠাৎই আগুন জলপাইগুড়িতে। আগুনের কারণে আতঙ্ক ছড়ালো ব্যবসায়ী মহলে। জলপাইগুড়ি মার্চেন্ট রোডের একটি জুতোর দোকানে আগুন লাগে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। এই ঘটনায় রবিবার রাতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও রবিবার থাকায় পুরো দোকানপাট বন্ধ ছিল, তবে এই ধরনের ঘটনার জন্য আতঙ্কে রয়েছেন মার্চেন্ট রোড ব্যবসায়ীরা। আমি একটা পর দেখতেছি যে আগুন নিবাচ্ছে ভিতরে। কি হয়েছে? এখন কি হয়েছে কি করে বলি, ভিতরে আগুন লাগছে এইটুকু জানি। কোথায় আগুনটা লাগছে? কোথায়? এই অজন্তা দোকানের ভিতরে। হ্যাঁ। কিভাবে লাগছে কি জানতে পারলেন? কিছু বলতে পারবো না। দমকল আসছে সঠিক সময়? ফায়ার ব্রিগেড এসে এই আগুন নিবাচ্ছে। কোন জায়গায় এটা হচ্ছে ঘটনাটা? এটা হচ্ছে সমাজপাড়া মোড় থেকে একটু এদিকে অজন্তা। হ্যাঁ, শোরুমে। অজন্তা শোরুমে। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত চক্রবর্তী। বাড়ি কোথায় আপনার? উত্তর একতপাড়া। পেয়েছি যে আগুন লেগেছে, তার আধা ঘন্টা মানে 20 মিনিট আগে আগুনটা লাগে এবং প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এক্সটিংগুইশার যেটা দোকানে থাকার কথা সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল না এক্সটিংগুইশারের মধ্যে, এবং এটা ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে। পুলিশ প্রশাসন রয়েছে, পৌর প্রশাসন, আমি রয়েছি, অফিস সুপারিনটেন্ডেন্ট রয়েছে, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট পুরো রয়েছে। আমরা এখনও যেটা কন্ট্রোলে আনতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা ফায়ার ব্রিগেডের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে ও পুলিশের তরফ থেকে একটা যৌথ অভিযান হওয়া দরকার, যে প্রত্যেকটা দোকানে বা বহুতলে এক্সটিংগুইশারগুলো ঠিক আছে কিনা, CO2 থাকছে কিনা, বা সেগুলো এক্সপায়ারি করে যাচ্ছে কিনা, এগুলোর একটা প্রতি বছর একটা করে এটার একটা তদন্ত হওয়া উচিত। বলছি, ক্ষয়ক্ষতির পরিমাণ কি রয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো ভিতরে মালিক পক্ষই বলতে পারবে, তবে সে অনেক স্টক পুড়ে গেছে এবং এছাড়া কম্পিউটারে যে CPU-TPUগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তা যাই হোক, আমরা ক্ষতিগ্রস্ত যে দোকান অজন্তা ফুড সোর্সের পাশে পৌরসভা রয়েছে এবং ফায়ার ব্রিগেড এবং পুলিশ ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর কটি দোকান মানে একটিতে নাকি আরো? মূলত একটি দোকানেই হয়। টাকা দিয়ে ভর্তি, ধরা পড়লেই শাস্তি। সাংবাদিক সম্মেলনে এমন কথা জানালেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতৃত্ব। বিনামূল্যে ফর্ম ফিল আপ করার উদ্যোগ নিল তৃণমূল ছাত্র পরিষদ। আগামী 18 জুন থেকে স্নাতক ছাত্রছাত্রীদের ভর্তির জন্য বিনামূল্যে ফর্ম ফিল আপ করবে তৃণমূল ছাত্র পরিষদ। সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হলো আজ। জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করা হলো। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করা হয়। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি গৌরব ঘোষ বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে বিনামূল্যে ফর্ম ফিল আপ করা হবে আগামী 18 জুন থেকে। আজকে আমরা যে প্রেস কনফারেন্স করেছি সেটা হচ্ছে 18 তারিখ থেকে আমাদের জেলায় সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। 17 তারিখ দুপুর 2টোয় শিক্ষামন্ত্রী এই পোর্টালটা ওপেন করছেন এবং 18 তারিখ এটার এই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপ সেটা শুরু হতে চলেছে। আমরা সারা রাজ্যের মতো জলপাইগুড়ি জেলাতেও যাতে ছাত্রছাত্রীরা, গরিব ছাত্রছাত্রীরা যাতে বিনা পয়সায় ফর্ম ফিল আপ করতে পারে, ফ্রিতে ফর্ম ফিল আপ করতে পারে, তার ব্যবস্থা করছি সারা জেলাতে ধরে। এবং ব্লক স্তরে গিয়ে প্রতিটা অঞ্চলে 2 দিন 3 দিন করে আমরা নিজেরা এই ক্যাম্প বসাবো, যাতে অঞ্চলের যারা ছাত্রছাত্রী, অনেক ক্ষেত্রেই তারা প্রত্যন্ত গ্রাম থেকে এসে শহরে ফর্ম ফিল আপ করতে তাদের অসুবিধা হয়, আমরা তাদের অবধি পৌঁছে গিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করব।
এবং সবথেকে বড় বার্তা যেটা আমরা দিতে চাচ্ছি যে এই ফর্ম ফিল আপ এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে সমাজের একদল মানুষ যারা একটা কালোবাজারি চালানোর চেষ্টা করে, ভর্তি প্রক্রিয়ার নামে টাকা তোলে, তাই আমরা ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখছি, যদি আপনাদের কোনোরকম কেউ টাকা চায় এই ভর্তি প্রক্রিয়া নিয়ে, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, প্রমাণ সমেত আমরা তাদের এগেস্টে অবশ্যই ব্যবস্থা নেব। এবং আমরা চাইছি যে আগামী দিনে স্বচ্ছভাবে ভর্তি প্রক্রিয়া যাতে চলে, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আজকে শিক্ষামন্ত্রী প্রচেষ্টা এবং আমাদের রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সহযোগিতা যে অনলাইন পোর্টাল করা হয়েছে, অনলাইনের পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোনোভাবেই চুরির কোনো জায়গা নেই। ছাত্রছাত্রীরা স্বচ্ছভাবেই ভর্তি হতে পারবে, এখানে নিজের যোগ্যতায় ভর্তি হবে। সুতরাং কোনো দালাল চক্র যদি আপনাদের কাছে কোনো রকমভাবে টাকা চায়, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। কবে ওপেন হচ্ছে আপনাদের? আমাদের 17 তারিখ হচ্ছে শিক্ষামন্ত্রী এটাকে লঞ্চ করবেন দুপুর 2টোর পরে, এবং 18 তারিখ দুপুর 2টোর পর থেকে আপনারা সমস্ত ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, মানে ফর্ম ফিল আপ শুরু। উত্তর মাঝগ্রামে উল্টে গেল একটি ডাম্পার, প্রাণে বাঁচলেন চালক এবং খালাসি। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর মাঝগ্রামে একটি 12 চাকার রিভার বেড মিশালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত লোড ও রাস্তার পাশের দুর্বল কাঠামোর কারণেই এই দুর্ঘটনা। সৌভাগ্যবশত চালক ও তার সহকারী অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, বহুবার এজেন্সিকে জানানো সত্ত্বেও পুকুরের ধার দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়নি। ভারী গাড়ির চলাচলের কারণে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ঘটনার খবর পেয়ে ক্রান্তি পুলিশ ফাঁড়ি থেকে একটি দল এসে তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গার্ডওয়াল নির্মাণ এবং ভারী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হবে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নজরদারির অভাবে গ্রামীণ রাস্তাগুলোতে বড় গাড়ি অবাধে চলাচল করছে। মিড ডে মিল কর্মীদের ভাতা সহ অন্যান্য দাবিতে আগামীকাল নবান্ন অভিযান। জলপাইগুড়ি থেকে কয়েক হাজার মিড ডে মিল কর্মী গেলেন কলকাতায়। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আর তার জন্যই আজ পোস্টারিং করা হলো সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহর সহ বিভিন্ন এলাকার মিড ডে মিল কর্মীরা যারা বিভিন্ন বিদ্যালয়ে রান্না করে থাকেন, তারাই আজ এই পোস্টারিং করলেন। মূলত তাদের দাবি, অবিলম্বে 12 মাসের মাইনা 12 মাসেই দিতে হবে, 10 মাসে দিলে হবে না। এছাড়াও অনারিয়ামের পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে ও সরকার স্বীকৃতি দিতে হবে। এই সহ আরও বিভিন্ন দাবি নিয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মীরা আগামীকাল নবান্ন অভিযান ও মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবেন। আর এখন চলছে তাদের পোস্টারিং। আগামীকাল তাদের আন্দোলন কলকাতার নবান্নতে হবে বলে তারা জানিয়েছেন। জলপাইগুড়ি থেকে যাচ্ছেন কয়েক হাজার মিড ডে মিল কর্মী। এই যে আপনারা এই ব্যানার পোস্টারিং করছেন, কি কারণে মূলত, আর আপনারা কারা? আমাদের সারা মাস এত পরিশ্রম করে আমাদের 10 মাসের বেতন দেওয়া হয়, আর 2000 টাকা মাসিক মাইনা মানে দেওয়া হয়। সেইটার জন্য আমরা 15,000 টাকা মাসিক বেতন পাওয়ার জন্য আর 10 মাস আর 12 মাসের মাইনা পাওয়ার জন্য আমরা এটার আন্দোলন করছি। আজকে আমরা কলকাতায় যাচ্ছি, আমরা এটার আন্দোলনের জন্য কলকাতায়। এতদিন তো জলপাইগুড়িতে অনেক করেছি, কোনো কিছু হয়নি, সেজন্য এবার কলকাতায় যাচ্ছি। কলকাতা যাবেন? হ্যাঁ, আজকে। কবে আন্দোলন হবে? ওটার জন্য এই পোস্টারটা কালকে হবে, কালকে 17 জুন। মূল দাবি কি রয়েছে আপনাদের? মূল দাবি, আমাদের মূল দাবি রয়েছে 10 মাস নয় 12 মাসের ভাতা দিতে হবে, আর সরকারি স্বীকৃতি দিতে হবে, আর 15,000 টাকা মাইনা দিতে হবে বেতন। বর্তমানে এখন আপনাদের এই অনারিয়াম যে একটা পান, কত টাকার মধ্যে? 2000 টাকা। 15,000 ছিল। হ্যাঁ, 2000 ছিল। 1500 থেকে 2000 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা। আপনারা কি চান আপনাদের একটু আর বৃদ্ধি করা? বাড়ুক আমাদের। তো কি মনে হয় মুখ্যমন্ত্রী কি আপনাদের এই দাবি মানবে? সেটার জন্য যাচ্ছি এখন কলকাতায়, দেখা যায় কতদূর কি হয়। আমরা তো আমাদের যতদূর চেষ্টা আমরা করব এটা পাওয়ার জন্য, জানি না এখন কি হবে। আর যাই ওখানে, আপনারা চলে গেলে তো মিড ডে মিলের আর ওই যে ওনারা থাকবে, আমরা দুজন যাচ্ছি, 8 জনের সব স্কুল থেকেই যাচ্ছে, সব স্কুল থেকে কিছু কিছু যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শম্পা সাহা কামতি। শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত আটকে দিল ভারতীয় ট্রাক মালিক এবং ট্রাক চালকেরা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি, এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং
ট্রাক মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় 1002 ট্রাক। ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়, কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ, ভুটানের ট্রাকের জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। সতর্ক বিএসএফ, ঘটনাস্থলে পুলিশ, বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। এর জন্য আপনারা কি আন্দোলন করছেন? আমরা আমাদের আন্দোলন হলো যে আমরা যেই 3টা দাবি রেখেছিলাম, সেই 3টা দাবির মধ্যে মনে করো আমরা অলরেডি একটা দাবি পেয়েছিলাম, সুবিধা পোর্টালে যেটা আমাদের ভুটান গাড়ি ঢুকবে সেটা আমরা পেয়েছি। কিন্তু আমাদের কথা হলো আমরা এই যে ইন্ডিয়ান গাড়িগুলো, এই যে যেরকম ভুটান গাড়ি 10 চাকা 12 চাকা করে আছে এবং 12 চাকাগুলো 14 চাকা, 14 চাকাগুলো 16 চাকা করে চলছে। তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি, রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি। কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি। কারণ আজকে আমরা আমাদের যে মনে করো যে বউ বাচ্চা আমাদের এমন পরিস্থিতিতে পড়ে আছে যে অন্নদানা যেভাবে আমরা চলতাম, যেভাবে আমরা থাকতাম, সেই জিনিসটা এখন আমাদের নেই। তো আমরা খুব অসহায় পড়েছি। তো আমি সিএমকেও বলবো, আমি দিদিকেও বলবো যে আমাদের আমাদের মুখের দিকে তাকায় বা আমাদের জনসাধারণের দিকে তাকায়, যেন আমাদের একটা সুরাহ দেয়, আমরা একটা ব্যবসা করে খেতে পারি। কারণ আমাদের রাজ্যে ব্যবসা হচ্ছে, আমাদের রাজ্যে যদি আমরা চলে ফিরে খেতে না পারি তাহলে আমরা কোথায় যাব? ভুটান গাড়ি চলাচলের জন্য কি আপনাদের গাড়ি চলছে না? হ্যাঁ, ভুটান গাড়ির জন্য চলছে না। ভুটান গাড়ি একটাই কি, ওরা আনলিগালভাবেই ব্যবসা করছে। সেটা যেরকম ধরতে গেলে যেরকম 10 চাকাকে 12 চাকা, 12 চাকাকে 16 চাকা, 16 চাকাকে 18 চাকা করছে এবং তারা সেটা অবশ্য ওদের ভুটান গভর্নমেন্ট থেকে পারমিশনও দেয়, সেটা আমাদেরকে দেখায়। এবং কি ওদের যে গাড়ি সেটা আন্ডারলোড না ওভারলোডই আসে। সেটা প্রতিদিনের মতো যদি চেক করা হয় তাহলে অবশ্যই গাড়িগুলি আন্ডারলোড হিসেবে তাদেরকে ফাইন দেওয়া হবে। সেটা পুলিশ প্রশাসন দেখবে, সেটা আমরা না। আজকে কি আপনারা সব গাড়ি বন্ধ রেখেছেন? হ্যাঁ, আমরা বন্ধ রেখেছি। আমি গতকাল থেকে আমরা বন্ধ রেখেছি। তো আমাদের এখানে যদি ভুটান গাড়ি যায় আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে। আপনার নাম? আমার নাম রবি দাস। বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে দাবানলের কারণেই সোনার বাজারে মন্দা। তার জন্যই জলপাইগুড়িতে সোনার ব্যবসার সাথে যারা জড়িত তাদের বাজার একেবারেই তলানিতে ঠেকেছে। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এটাই ছিল মূল আলোচ্য বিষয়। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা রবিবার রাতে অনুষ্ঠিত হয়। সোনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে দাবানল সৃষ্টি হয়েছে তার কারণ হিসেবে জলপাইগুড়ি জুয়েলারি অ্যাসোসিয়েশনের বক্তব্য, আন্তর্জাতিক স্তরে এক দেশের সাথে আরেক দেশের সুসম্পর্ক এখন আর নেই, ফলে সোনার বাজার একেবারেই তলানিতে ঠেকেছে। উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বিভিন্ন জুয়েলারি শপে সোনার বাজার মন্দা। আর এর কারণ হিসেবে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ছিন্ন সহ আরও বিভিন্ন কারণে সোনার বাজার এই অবস্থায় রয়েছে। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে বিগত 30 বছর থেকে রয়েছেন বিকাশ দাস। এবারও তিনি দায়িত্ব পেয়েছেন। আর দায়িত্ব পেয়ে তিনি বলেন, বেআইনি বা চুরি করা সোনা কেনার বিরুদ্ধে কঠোর জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এই ধরনের কাজ কোনো সদস্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এ ধরনের কাজ জলপাইগুড়ি জুয়েলারি অ্যাসোসিয়েশনের কোনো সদস্যই করেন না। বেআইনি সোনা কেউ আনলে সাথে সাথে পুলিশের কাছে জানানো হয়। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ স্টেশন থেকে আমাদের কোতোয়ালি পুলিশ স্টেশন থেকে আমাদের জলপাইগুড়ি জুয়েলার্সদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, যেই গ্রুপের মধ্যে কোতোয়ালি পুলিশ স্টেশন বিভিন্ন সময় জলপাইগুড়ির বাইরে বা বিভিন্ন জায়গায় যেহেতু চুরি ডাকাতি যদি হয় তার জন্য যে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে তারা আমাদের কাছে সেই চুরির ক্ষেত্রের যে ভিডিও তারা সংগ্রহ করেন সেই ভিডিওটা আমাদের কাছে পাঠিয়ে দেন এবং সেখান থেকে তাদের ছবি দেখে আমরা কিছুটা হয়তো শনাক্ত করতে পারি, যাতে আমরা সতর্ক হতে পারি যে সেই ধরনের কোনো কেউ যদি আমাদের দোকানে সোনা বিক্রি করতে আসে তাহলে সেটা অবশ্যই আমরা সেটা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়ে দেব। আর আমরা আমাদের সমস্ত সদস্যদেরও এ বিষয়ে সতর্ক করেছি যে প্রপার ডকুমেন্ট, অর্থাৎ সেই সোনাটা তার কাছে প্রপার ডকুমেন্ট থাকা চাই, তার আধার কার্ড প্যান কার্ড ছাড়া আমরা কেউ কারো কাছ থেকে কোনো রকম সোনা কিনবো না। এবং তাদের সম্ভব হলে তাদের যারা বিক্রি করছেন তাদের ভিডিও করে রাখা, বা আমাদের প্রত্যেকের দোকানে সিসি ক্যামেরা আছে, যারা বিক্রি করবেন আমরা সিসি ক্যামেরা থেকেও পরবর্তীকালে সেখান থেকে একটা আমরা ছবি তুলে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দিতে পারবো। এই ধরনের সতর্কতাটা আমরা নিয়েছি, এটা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার নিরিখেই। 1994 সাল থেকে আমি সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি
এবং এখনও আবার আগামী 2 বছরের জন্য আমাকে আবার সম্পাদকের দায়িত্ব নিতে হয়েছে। তো এটা আমাদের সমিতির সদস্যদের ভালোবাসা। এর সাথে সাথে আমরা বলতে চাই যে জলপাইগুড়িতে আমাদের যে ধরনের বাজার আগে ছিল সোনার বাজার, সেই সোনার বাজার ইদানিংকালে অত্যন্ত হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার পিছনে যেটা অনেকে বলেন সোনার দর, অবশ্যই সোনার দর, কিন্তু সেই সোনার দর ঊর্ধ্বমুখী, সবসময় সোনার দর ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু বাজার এভাবে ধসে যায় না। এবছর যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে যেভাবে একটা বিপর্যয় তৈরি হয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্কের অবনতি হয়েছে, ভারতবর্ষের ইরান ইসরায়েলের একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আছে, আমেরিকার যে শুল্ক আরোপ বিষয়ে আমেরিকার যে নতুন নীতি নির্ধারিত হয়েছে, এই সমস্ত বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারের যেই অর্থনীতিতে যে একটা ডামাডোল তৈরি হয়েছে, তারই ফলশ্রুতি হচ্ছে যে আমাদের সোনার বাজারও তার একটা বিরাট বড় এফেক্ট পড়েছে। শেয়ার বাজার দিনের পর দিন পড়ে যাচ্ছে এবং সোনার বাজার যথারীতি ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং এই আন্তর্জাতিক বাজার যতদিন না একটা স্থিতাবতা আসবে, ততদিন পর্যন্ত এই সোনার দাম নিম্নমুখী হবে এমন কোনো আশা আমরা এখন করতে পারছি না। যদিও আমরা এই ঊর্ধ্ব বাজারে, যেহেতু বিয়ের মরশুম আছে, আমরা কাস্টমারদের কাছে কিছু সুযোগ সুবিধা আমরা তুলে দিতে চাচ্ছি। যেমন আমরা মজুরির ক্ষেত্রে আমরা যে বড় বড় প্রাতিষ্ঠানিক যে এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। গৃহস্থের অনুপস্থিতিতে বাসনপত্র, টাকা পয়সা, জলের পাম্পের পাশাপাশি পুজোর সামগ্রী নিয়ে পালালো চোরের দল। চাঞ্চল্য মণ্ডলঘাটের কাদোবাড়ি এলাকায়। বাড়ির বাসনপত্রের পাশাপাশি পুজোর উপকরণও রেহাই দিচ্ছে না চোরের দল। জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার কাদোবাড়ি হাটের চৌধুরী পাড়ায় এমনই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী পুজোর উপকরণ, কাঁসার বাসনপত্র, একটি জলের পাম্প মেশিন এবং নগদ 35,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দা রজত নন্দী। রজতবাবু জানান, কাজের সূত্রে তিনি গত শনিবার বাড়ির বাইরে ছিলেন। রবিবার রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির পেছনের গেটটি ভাঙা এবং সামনের দরজার তালাও খোলা। ঘরে ঢুকে দেখা যায় সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে রাখা প্রায় 35,000 টাকা চুরি গেছে। সেই সঙ্গে ঘরের ভেতর থাকা পাম্প মেশিন, কাঁসার থালা, গ্লাস, বাটি ও পুজোর বিভিন্ন উপকরণও নিখোঁজ। অভিযোগকারীর মতে সম্প্রতি এলাকায় নেশাগ্রস্তদের আনাগোনা এবং তাদের উপদ্রব বেড়েছে। তার সন্দেহ এই চুরির পেছনে তাদেরই হাত রয়েছে। তিনি আরও জানান, যাতে পুলিশ দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সে কারণেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, সম্প্রতি এই এলাকায় ছোটোখাটো চুরির ঘটনা বাড়ছে। এদিকে আজ অভিযোগ পাওয়া মাত্রই এলাকায় পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার নাম রজত নন্দী, আমার বাড়ি হচ্ছে চৌধুরীপাড়া, মণ্ডলঘাট, কাদোবাড়ি। আমি এসেছি আমার শনিবার রাত্রেবেলা। আমি বাড়িতে ছিলাম না, কাজের সূত্রে শিলিগুড়ি গেছিলাম। তো রবিবার রাতে 9টার দিকে আমি বাড়িতে ফিরি। তো বাড়িতে এসে দেখি যে আমার বাড়ির দরজা ভেঙে কে বা কারা জানি না সব জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। মোটামুটি আনুমানিক ক্যাশ ছিল আমার আলমারিতে 35,000 টাকার মতো। আর কাঁসার যত জিনিসপত্র আছে, যেগুলো দামি দামি জিনিসপত্র, ওগুলো নিয়ে গেছে। জলের পাম্প মেশিন উঠে নিয়ে গেছে, নতুন, যেটা ট্রাঙ্কের ভিতর রাখা ছিল, ওখান থেকে বের করে সব নিয়ে গেছে। আমি বাড়িতে একাই থাকি। হ্যাঁ, আমি এর আগেও আমাদের পাড়াতে অনেক চুরি হয়েছে। তার আগে কিছুদিন আগে আমার পুরো সুপারি বাগান চুরি করে নিয়ে গেছে। পাড়াতে এরকম প্রায়ই হয়ে যাচ্ছে, কারো ছাগল চুরি হয়ে যাচ্ছে, কারো বাড়িতে ধানের চুরি হয়ে যাচ্ছে।
তো পাড়াতে সব জায়গায় এখন বর্তমানে বিএস কোডের উপদ্রব খুব বেড়ে গেছে, তো সন্দেহ তো তাদের উপরেই যাচ্ছে পুরো। তো পুলিশ এখন যদি আমাদের খুব তাড়াতাড়ি করে যদি জিনিসপত্রগুলো উদ্ধার করে দিতে পারে তো খুব ভালো হয়। আজকে কি করলেন? তারা এফআইআর করলাম, তো জাস্ট এফআইআর কপি দিলেও বললো কিছুক্ষণ পরে ইনভেস্টিগেশন যাবে। ভারত চীন যুদ্ধে শহীদ বনমালী রায়ের ৫ম বর্ষ আত্মবলিদান দিবস উদযাপন করা হলো আলিপুরদুয়ারে। সোমবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শহীদ বিপুল রায়ের মূর্তির পাদদেশে এই ৫ম বর্ষীয় উদযাপন দিবস পালিত করা হলো উদ্যোগে বীর শহীদ স্মৃতি রক্ষা কমিটি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী, বিশিষ্ট আইনজীবী সুহৃদ মজুমদার, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী সহ আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা। বিপুল রায়ের পরিবারের তরফ থেকে উপস্থিত ছিলেন বিপুল রায়ের ভাই বকুল রায়। শহীদ বিপুল রায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। শহীদ বিপুল রায়ের আত্মবলিদানের ৫ম বর্ষ উদযাপন দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানান কোর কমিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শহীদ বিপুল রায়কে সম্মান ও স্যালুট জানাতে উপস্থিত ছিল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ও ম্যাক উইলিয়াম বিদ্যালয়ের স্কাউট টিম। আত্মবলিদানের ৫ম বর্ষ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা বার্তা আমাদের এই অনুষ্ঠানের জন্য পাঠিয়েছেন এবং বিপুল রায়কে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিপুল রায়ের ভাই বকুল রায় পরিবারের তরফ থেকে এসেছিল, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সহ সব কাউন্সিলররা এসছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের নেতৃত্বরা এসছেন এবং রাজবংশী উন্নয়ন পর্ষদের লোকেরা এসেছেন, আমাদের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে এসেছেন। আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করলাম। স্মৃতিরক্ষা কমিটি করে আমরা এই শ্রদ্ধা নিবেদন গত 5 বছর ধরে করছি। তিনি আমাদের গর্ব এবং এই রাজবংশী যুবক যিনি দেশের জন্য আত্মবলিদান করেছেন তাকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, কিন্তু আমরা দেখেছি 29শে মে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। প্রধানমন্ত্রী বা তার দল বা তার দপ্তর, তার কোনো মন্ত্রী বা তার কোনো বিধায়ক, সাংসদ তারা কিন্তু বীর শহীদ বিপুল রায়কে বা ভারতীয় জনতা পার্টিকে শ্রদ্ধা জানায়নি। যাই হোক, তারা জানাননি, তাদের অভিরুচি, কিন্তু আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং দেশ ও মাতৃকার ফলে আমরা বিপুল রায়ের এই যে আজকে আত্মবলিদান, এই আত্মবলিদানকে আমরা স্মরণ রাখবো। দেশের জন্য বক্তব্য রাখতে এসে প্রধানমন্ত্রী বিপুল রায়কে ভুলে গেছেন, রাজবংশী সম্প্রদায়ের মানুষ একজন বীর যোদ্ধাকে ভুলে গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাজারো কাজের মধ্যে তিনি যেমন মূর্তি উন্মোচন করেছিলেন, আজকেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমরা গর্বিত। আমরা বিপুল রায়কে শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের পাশে আমরা সবসময় আছি। ইন্ট্রা কোচিং সেন্টার টি20 ক্রিকেট লিগ শেষ হলো আজ। এই লিগের আয়োজনে নর্থ বেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টার খেলাগুলো অনুষ্ঠিত হয় এবিপিসি ময়দানে। আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয় এনবিসিসি কিংস বনাম এমবিসিসি ওয়ারিয়ার্স। প্রথমে ব্যাট করতে নেমে ওয়ারিয়ার্স নির্ধারিত 10 ওভারে 54 রান করে 5 উইকেট হারিয়ে। তাদের মধ্যে ভালো ব্যাট করে দেবজিৎ রায়, সে 14 বলে 18 রান করে। কিংসের ভালো বোলিং করে শুভম সরকার, 7 রানে 2 উইকেট পায় শুভম। 54 রানের লক্ষ্যমাত্রায় 54 রান 4 উইকেট হারিয়ে ম্যাচটি ড্র করা হয়। ভালো ব্যাট করে শুভম সরকার, 14 রান 10 বলে ওয়ারিয়ার্সের ভালো বোলিং করে বর্ষা রায়, 2 ওভারে 3 রান দিয়ে 2 উইকেট পায় এবং ম্যাচটি সুপার ওভারের মাধ্যমে ওয়ারিয়ার্স জয়লাভ করে। ম্যাচের সেরা হয় বর্ষা রায়। এই খেলাটি আন্ডার-13 ছেলে মেয়েদের মধ্যে হয়। বড়দের খেলায় আন্ডার-17 পরস্পরের মুখোমুখি হয়েছিল। চ্যালেঞ্জার্স বনাম এনবিসিসি টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জার্স 140 রান 7 উইকেট হারিয়ে নির্ধারিত 18 ওভারে ভালো ব্যাট করে বিকি দাস। বিকি 53 রান করে 33 বলে। এরপরে ভালো ব্যাট করে দীপ বর্মন, 30 রান 12 বলে। আমাদের এটা প্রথমবার, মানে আমার মনে হয় জলপাইগুড়িতে কেউ করেনি, আজ পর্যন্ত করেনি, নর্থ বেঙ্গলও হয়নি। এটা ফার্স্ট টাইম ইন্ট্রা কোচিং সেন্টার, মানে আমার কোচিং সেন্টারে যত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়েই আমরা আইপিএলের মতন গ্রুপ ভাগ করে ড্রাফটিং করে লটারি করে টিম ভাগ হয়েছি। তার মধ্যে একটা ক্যাটাগরি হলো 9 বছর থেকে 13 বছর পর্যন্ত একটা গ্রুপ হয়েছে, সেটা 2টো গ্রুপ হয়েছে। ওদের 4টা ম্যাচের সিরিজ হয়েছে, 4টার মধ্যে যে 3টা জিতে সে চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে ওয়ারিয়ার্স আর এনবিসিসি ওয়ারিয়ার্স আর এনবিসিসি কিংসের খেলা ছিল। এনবিসিসি ওয়ারিয়ার্স ওরা
তিনটা ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে, 3টা ম্যাচে জিতে ওরা সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আজকে কার কার ফাইনাল হচ্ছে? আজকে ওয়ারিয়ার্স আর কিংসের হয়ে গেল একটা, এখন যেটা ফাইনাল হচ্ছে, যেটা 5টা ম্যাচের হচ্ছিল, তার মধ্যে আজকে ফাইনাল হচ্ছে এনবিসিসি টাইটান্স আর এনবিসিসি চ্যালেঞ্জার্সের ফাইনাল হচ্ছে। আচ্ছা, এই উদ্যোক্তারা কারা? এই উদ্যোক্তা তো নর্থ বেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টার। আপনার নাম একটু? আমার নাম উদয় রায়, এখানকার ক্রিকেট কোচ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জঙ্গল লাগোয়া চাষের জমিতে ফাঁদে পাতা জালে আটকে অজগর ছটফট করছিল, তাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। 2 নম্বর টাকিমারি পূর্বপাড়ার বাসিন্দা খগেন্দ্রনাথ দাস প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় জমির আলে মাছ ধরার ফাঁদ পেতেছেন। গ্রামের আঞ্চলিক ভাষায় এই ধরনের ফাঁদকে টেপাই বলা হয়। আজ সকালে খগেন্দ্রনাথ দাস মাছ সংগ্রহ করতে সেই ফাঁদ টানতেই চক্ষু ছানা বড়া। সেই ফাঁদে একটিও মাছ নেই, সেখানে ঘাপটি মেরে বসে আছে একটি আস্ত অজগর। সাপ উদ্ধারের জন্য খগেন্দ্রবাবুর ছেলে তথা গ্রিন জলপাইগুড়ির সদস্য নিপুরা দাস যোগাযোগ করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। খবর পেয়ে ছুটে যান এই সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল। উদ্ধার করেন প্রায় 5 ফুট লম্বা অজগর। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, টাকিমারি এলাকায় মাছ ধরার ফাঁদ থেকে এই অজগর ছানাটিকে উদ্ধার করা হয়েছে। সাপটি সুস্থ আছে। এই সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওই এলাকায় আরও অজগর সাপ আছে এবং প্রচুর সংখ্যক অজগর ছানা থাকারও সম্ভাবনা রয়েছে। সেখানে নজরদারির জন্য বন দপ্তরকে অনুরোধ করা হয়েছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 11 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 18 জুন থেকে কলেজগুলোতে স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। টাকার বিনিময়ে ছাত্র ভর্তির বিষয়টি ধরা পড়লেই শাস্তি প্রদানের কথা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে। সরকারি স্বীকৃতি, অনারিয়াম বৃদ্ধি সহ নানা দাবি নিয়ে আগামীকাল নবান্ন অভিযান করবেন মিড ডে মিল কর্মীরা। জলপাইগুড়ি থেকে কয়েক হাজার মিড ডে মিল কর্মীরা নবান্ন অভিযানে যাচ্ছেন, চলছে তারই প্রস্তুতি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।